আচ্ছা, শুরু করছে। আমরা আমাদের আজকের যে বিষয়, সে বিষয়টা হচ্ছে অলংকার, অলংকার শাস্ত্র। এই অলংকার শাস্ত্র নিয়ে বহু পূর্ব থেকে আলোচনা আছে। মানে এই অলংকার নিয়ে সকলেই আলোচনা করেছেন। এর জন্য আমরা যখন এই কাব্য শাস্ত্র যখন পড়ব, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অলংকার। অলংকার কথার অর্থ কি আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার, অলংকৃত করা। একদমই তাই, অলঙ্কৃত করা বা সৌন্দর্য। অলঙ্কৃতি ইতি অলংকার। এই অলংকারকে আমরা দুটো ভাগে ভাগ করি, প্রধানত দুটো ভাগে। তারপরে আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে এই শব্দ এবং অর্থের মিলন। মানে প্রধানত যেটা দুটো, সেটা বলে নিই। একটা হচ্ছে শব্দালংকার, আর একটা হচ্ছে অর্থালংকার। শব্দ মানে কি? শব্দ মানে কি? স্যার, শব্দ মানে যা আমরা বলে থাকি। যা আমরা বলে থাকি, যে কোনো একটা বিষয়, মানে আমরা যা বলছি সেটাই শব্দ আকারে হচ্ছে, তাই তো? ধরো কোনো একটা, এই যে যেমন বলছি, ধরো উপমা। উপমা এটা একটা শব্দ, আমরা লিখিত রূপটাও দেখতে পাচ্ছি। এবার এর যদি আমরা অর্থ ধরতে যাই, তাহলে এর একটা অর্থ আছে, তখন একটা অর্থ হয়ে যাচ্ছে। শব্দ বলতে যা, যেটা বলবো বা লিখিত রূপ যেটা পাবো, সেটাকে আমরা শব্দ হিসেবে মানবো। সেইটার অর্থ হতে পারে, আবার অর্থ নাও থাকতে পারে। তো আমরা শব্দালংকার পড়েছি। শব্দালংকারের কি কি পড়েছি? একটা হচ্ছে শব্দালংকারের মধ্যে যেটা পড়েছি অনুপ্রাস, আর একটা চমক। এই শব্দালংকার বিষয়টা আমরা দেখে নিয়েছি। তোমরা দেখেছো যে শব্দালংকারটা কিভাবে হয়। যারা ছিলে তারা জানো, যারা ছিলে না তারা জানো না। তবুও একবার তাদের জন্য আলোচনা করি। শব্দ মানে হচ্ছে, ধরো যে কোনো একটা শব্দের ক্রমাগত যখন আমরা মিল পাবো পর পর, সেটাকে আমরা শব্দালংকার বলবো। শব্দ হতে পারে, আবার বর্ণ হতে পারে। এবার আগে আমাদের জানতে হবে, দেখো, বর্ণ, পদ আর একটা বাক্য। আমরা এই তিনটে বিষয় পেয়ে থাকি। কি কি পাই? বর্ণ পাই, বর্ণ পাই, পদ পাই, আর কি পাই? বাক্য পাই। আমাদের বাক্য বিষয়টা নিয়ে আলোচনা দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শব্দালংকারের বর্ণ আর শব্দ। এই শব্দালংকারটাই ছিল প্রধানত। শব্দালংকারটা আমরা সেই ভরতের সময় থেকেই দেখতে পাই। তোমরা ভরত মুনির নাম শুনেছো? হ্যাঁ স্যার। ভরতের গ্রন্থের নাম হচ্ছে নাট্যশাস্ত্র। সেখানে আমরা অলংকারের কথা পাই। তাকে অনুসরণ করেই পরবর্তী যারা আলংকারিক ছিলেন, তারা প্রচুর অলংকার আলোচনা করেছেন, এবং আস্তে আস্তে সেই অলংকার বেড়ে বেড়ে গেছে, আবার কিছু জায়গায় কমেছে। মানে অলংকারের ক্রমবিকাশ হয়েছে, এক প্রকার বলা যেতে পারে। সেই রকমই আমরা শব্দালংকার যেরকম পাই, অর্থালংকার পাই। শব্দালংকারের বিষয়টা আমি আরেকবার বলে নিই। শব্দালংকার হচ্ছে যমক অলংকার, যেটা আমরা প্রধানত পড়ে থাকি। আর এটা পাই অনুপ্রাস। এবার অনুপ্রাসের বিষয়টা হচ্ছে কি, সেখানে বর্ণের মিলন পাই। এবার সেখানে যে বিষয়টা আমরা পেয়েছিলাম অনুপ্রাসে, সেখানে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে স্বর। স্বর বলতে আমরা স্বরবর্ণকে বুঝি। আর একটা বিষয় আমরা পাবো, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ বর্ণের বিষয় আসছে। যখন বর্ণের বিষয় আসছে, তখন আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এই দুটোকে বুঝবো। তার ভিত্তিতে আমরা অনুপ্রাস অলংকার নির্ণয় করব। কার ভিত্তিতে? বর্ণের ভিত্তিতে। এবার কোন কোন বর্ণ? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাই বলে দিচ্ছিল এখানে যে আমরা লক্ষণটা পাচ্ছিলাম, সেটা কি পেয়েছিলাম? অনুপ্রাস শব্দ সাম্যং বৈষম্যপি স্বরস্য জাত। ওই যে স্বরস্য কথাটা যখন বলছে, তার দ্বারাই আমাদের বুঝে নিতে হবে স্বরবর্ণ। তার দ্বারাই কি বুঝবো? স্বরবর্ণ। এই স্বরবর্ণের কি হবে? বৈষম্য বা বৈসাদৃশ্য হলে পরেই সেটা অনুপ্রাস অলংকার হবে। কিন্তু কার সাদৃশ্য থাকবে? সেখানে যেটা সাদৃশ্য থাকবে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের। ব্যঞ্জন বর্ণের সাদৃশ্য থাকলে এবং
সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে মানে যে বর্ণ মানে একটা কোনো শব্দ নিলাম বা পদ নিলাম, তার মধ্যে আমরা ব্যঞ্জন বর্ণের মিলগুলোকে খুঁজবো, মানে ব্যঞ্জন বর্ণ কোথায় কোথায় আছে সেইটা একদম ক্রমটা দেখবো, মানে একই বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ, কিন্তু সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে শর্ত লাগবে, মানে কোনো একটা ব্যঞ্জনকে প্রকাশ করতে গেলে স্বরবর্ণের দরকার। সেই স্বরবর্ণটা ভিন্ন ভিন্ন হতে পারে, এটা আলোচনা হয়েছে। সেক্ষেত্রে সেটা অনুপ্রাস অলঙ্কার হয়। আর যেটা বলা সেটা হচ্ছে যমক অলঙ্কার। সেখানে যমক অলঙ্কারে বলছে শব্দের মিল থাকবে। শব্দ বলতে এই যে শব্দ বলতে এখানে আমরা বর্ণ বুঝবো, আবার বর্ণ বলতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একই থাকবে, এর কোনো ভেদাভেদ থাকবে না। এবং কি থাকবে হচ্ছে ক্রমটা, ধরো একটা শব্দ বললাম রস শব্দ, তাহলে রস শব্দের মধ্যে র আছে, রয় হলন্ত, অ আছে, দন্তেশ আছে, দন্তস্বয় হলন্ত আছে, অ আছে। আবার রস এই যে শব্দটা ধরো পর পর হচ্ছে যদি হয়, তাহলে আবার এখানে র হতে হবে, রয় হলন্ত অ, শয় হলন্ত অ। এই ক্রমটা হলে আমরা সেখানে যমক অলঙ্কার ধরবো। কিন্তু যদি রস র অ, রয় হলন্ত অ, শয় হলন্ত অ, আর এখানে পরবর্তী যে শব্দটা রসর জায়গায় যদি স্বর হয়, দন্তস্ব হলন্ত অ, রয় হলন্ত অ, মানে জাস্ট রস শব্দটা চেঞ্জ হয়ে গেল, মানে পাল্টে গেল, উল্টো দিক থেকে আমরা কাউন্ট করলে যেমন হয়, তাই তো। রাম শব্দটাকে আমরা উল্টো দিক থেকে বললে পরে মরা হয়, সেরকম রস শব্দটাকে উল্টো দিক থেকে বললে স্বর হয়। তাহলে রস স্বর হলে কিন্তু যমক অলঙ্কার হবে না, ক্রমটা একই রাখতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই গেল শব্দ অলঙ্কার। আরো আছে, চিত্র বলে আছে, আরো আছে, আমি আর যাচ্ছি না। শব্দ অলঙ্কারটা হচ্ছে এবার আমাদের যে বিষয়টা আজকের, সেটা হচ্ছে অর্থালঙ্কার। আজকের বিষয় হচ্ছে অর্থালঙ্কার। অর্থালঙ্কারের প্রথমটা হচ্ছে উপমা অলঙ্কার। আমি জাস্ট শুরু করছি, যেটা স্ক্রিনে লেখা আছে সেখান দিয়ে শুরু করছি, তারপর এক্সপ্লেন করছি। দেখো, অলঙ্কারটা বলছি উপমা অলঙ্কার। উপমা উপমা মানে কি? সাধারণভাবে উপমা শব্দের অর্থ কি? বলো কেউ। তুলনা। উপমা মানে তুলনা। তুলনা করা, একদমই তাই, তুলনা করা। বলছে উপমা অলঙ্কার হলো যে কোনো ভাষার প্রাচীনতম অলঙ্কার। মানে উপমা অলঙ্কারটা একদম প্রাচীনতম অলঙ্কার, মানে প্রাচীন যুগ থেকে আছে। এবার কি বলছে দেখো, ঋগ্বেদের যুগ থেকে ভাষাতে, মানে আমরা এই ভাষা, যে ভাষা, এই যে সংস্কৃত ভাষা বলো, পালি ভাষা বলো, প্রাকৃত বলো, বাংলা বলো, যে কোনো ভাষায় এই উপমা অলঙ্কার আছে, মানে উপমা অলঙ্কারের ব্যবহার হয়, মানে উপমা হচ্ছে তুলনা করা হয়। তাই বলছে ঋগ্বেদের যুগ থেকে ভাষাতে উপমা অলঙ্কার স্থান করে নিয়েছে। যেমন ঋগ্বেদে আছে, এটা হচ্ছে সূর্য মন্ত্র, এই সূর্য সূক্ত থেকে বলছি, তোমরা হয়তো ফিফথ সেমে যারা ছিলে তারা পড়েছ হয়তো, সূর্য সূক্ত যদি থেকে থাকে। সূর্য দেবীম উষং রোচমানং মর্জন ইয়োসম অভ্যেতি পশ্চাৎ। এইটাতে উপমা অলঙ্কার হয়েছে, এই মন্ত্রটাতে। এটা কিভাবে হয়েছে আমি আর যাচ্ছি না বিস্তারিত, আমার বোঝানোর দরকার হচ্ছে উপমা অলঙ্কার। একটা লৌকিক উদাহরণ দিয়ে বলতে যাচ্ছি, বৈদিক উদাহরণ দিয়ে বোঝাতে গেলে অসুবিধা হবে, বুঝতেও অসুবিধা। এবার বিষয়টায় আসি। দেখো, ভরতের নাট্যশাস্ত্রে মোট 4টি অলঙ্কারের উল্লেখ পাওয়া যায়। এটা পূর্বে তোমাদের বারবারই বলি, আমরা 4টি অলঙ্কার থেকে আস্তে আস্তে অলঙ্কার কটি পাই? বিশ্বনাথ মতে মনে রাখো 84টি অলঙ্কার পাই। প্রথমে আমরা যে অলঙ্কারটা পাই ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থ থেকে, সেখানে আমরা মোট 4টি অলঙ্কারের কথা পাই। কি কি? যমক, উপমা, রূপক, দীপক। যমক, উপমা, রূপক, দীপক, এই 4টি অলঙ্কার। তার মধ্যে দেখতে পাচ্ছ যমকটা আমরা শব্দ অলঙ্কার হিসেবে জানলাম, বাকি 3টে হচ্ছে উপমা, রূপক, দীপক, এই 3টে হচ্ছে
অর্থালঙ্কার। তার মানে আমরা অর্থালঙ্কার পাচ্ছি কটি? 3টি অর্থালঙ্কার। এই 3টে অর্থালঙ্কার আস্তে আস্তে বিশাল ভাবে ছড়িয়ে পড়বে, এদের বিকাশ হবে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য ভেদে, উপমা থেকে প্রতিবস্তু উপমা, পরিমাণ, এইভাবে আস্তে আস্তে পরিণাম, এইভাবে মানে অলঙ্কারের ভেদ হবে, মানে বাড়বে অলঙ্কারগুলো। আর চমক যেটা ছিল সেটা থেকে অনুপ্রাস বা আরো যে যে অলঙ্কারগুলো পাই, এইভাবে আস্তে আস্তে ক্রমবিকাশ পায়। তাই বলছে ভরতের নাট্যশাস্ত্রে মোট 4টি অলঙ্কারের উল্লেখ পাওয়া যায়। এদের মধ্যে অর্থালঙ্কার হিসাবে উপমা স্বীকৃত হয়েছে, অর্থাৎ উপমা অলঙ্কার হচ্ছে অর্থালঙ্কার। বোঝা গেছে? মানে যখনই অলঙ্কার শুরু করতে হবে তোমাকে ভরতকে টানতে হবে, কারণ ভরতকে আনার কারণই হচ্ছে তুমি এই অলঙ্কারের একটা, মানে তোমাকে বলছি, তুমি ধরো একটা বাড়ি তৈরি করতে যাচ্ছ, বাড়ি থেকে এবার তুমি একতলা ছাদে উঠবে, তো তোমাকে মেন সিঁড়িটাই তো নিতে হবে। মেন সিঁড়ি যদি না নাও, মানে প্রথম যে ধাপটা সিঁড়ি, মানে সিঁড়ির যে প্রথম ধাপ, সেইটা যদি তুমি না বেস করো, না বেস করো, তাহলে একদম সিঁড়ির শেষ পর্যায়ে তুমি পৌঁছাতে পারবে না, বা তাকে তুমি প্রতিপাদন করতে পারবে না। তার জন্য তোমাকে একটা কারো উপর নির্ভর করতে হয়, সেটা হচ্ছে যেমন হচ্ছে ভরত। ভরতকে নির্ভর করতেই হয় আমাদের এই অলংকার নির্ণয়ের ক্ষেত্রে। তাই এবার দেখো, এবার আমরা, হ্যাঁ বলো স্যার, ভরতের মতো আর ওই 4টি অলংকারের নাম আরেকবার বলুন। চমক, বিপাক, দীপক, আর একটা চমক, উপমা, রূপক, দীপক। ভরতের নাট্যশাস্ত্রে মোট 4টি অলংকারের উল্লেখ পাওয়া যায়। আমি তার মধ্যে নামগুলো লিখে দিয়েছি, চমক, উপমা, রূপক, দীপক। তারপর দেখো লিখেও দিয়েছি, এদের মধ্যে অর্থালঙ্কার হিসেবে উপমা স্বীকৃত হয়েছে। এবার আমরা যে বিষয়টা নিয়ে পড়বো, মানে আমরা সাহিত্য দর্পণকে বেস করে পড়ছি, আমাদের দুটো বিষয় পড়তে হয়, মানে দুটো বিষয় তোমাদের পড়তেই হবে এই অলংকার, মানে দুটো গ্রন্থকে বেস করেই পড়তে হবে। এক হচ্ছে, আমি বলে রাখছি, সাহিত্য দর্পণ। আরেকটা যেটা পড়বে তোমরা পরবর্তীকালে, সেটা হচ্ছে কাব্য প্রকাশ, মম্মটাচার্যের কাব্য প্রকাশ। সেটা অনুসারে তোমাদের এই অলংকার পড়তে হবে, মানে তোমাদের এই দুটোকে বেস করেই চলতে হবে। যে সাহিত্য দর্পণ বিশ্বনাথ কি বলেছেন লক্ষণ সম্বন্ধে, কোন একটা অলংকারের লক্ষণ কি বলেছেন, আর তার পূর্বে, মানে এই সাহিত্য দর্পণের পূর্বে হচ্ছে মম্মটাচার্য, তার গ্রন্থের নাম হচ্ছে কাব্য প্রকাশ, তিনি কি বলছেন। এবার আস্তে আস্তে আমি যেহেতু তোমাদের সাহিত্য দর্পণটা বোঝাচ্ছি, কারণ তোমরা এখনো কাব্য প্রকাশ পড়োনি, পড়বে, তার জন্য আমি সাহিত্য দর্পণকে বেস করেই তোমাদের জাস্ট বোঝাচ্ছি। আমি আরো বিষয়ে আলোচনা করতে পারতাম, মানে কাব্য প্রকাশটা ধরতে পারতাম, কিন্তু ধরিনি। আমার এই যে লেখাটা আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমার কাব্য প্রকাশের মতটাও লেখা হবে, আমি লিখিনি এখন, দরকার নেই বলে লেখা হবে, তোমাদের ওটা তখন দেয়া হবে। আর এইটা জাস্ট দেখো এখন। এবার যে বিষয়টা দেখছো, দেখো, সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতা বিশ্বনাথ কবিরাজ মতে উপমার লক্ষণ। একদম আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, আমি কার লক্ষণটা আমি পড়ছি, মানে আমি উপমার লক্ষণ, উপমা বলতে কি বুঝবো সেটা কোন গ্রন্থকারের মতে, সেইটা আমি একদম স্পেসিফিক ভাবে বলে দিলাম। তাই দেখো, আমি এবং গ্রন্থের নামটাও দিয়ে দিলাম, যে কোন গ্রন্থ অনুসারে আমি উপমার লক্ষণ, মানে উপমা অলংকার কাকে বলে বুঝছি বা বুঝবো, সেটা আমি স্পেসিফিক ভাবে বলেছি। সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতা, সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতা বিশ্বনাথ কবিরাজ মতে উপমার লক্ষণ কি বলছেন, তিনি বলছেন সাম্যং বাচ্যম অবৈধর্ম্যং বাক্য একয়ে উপমাদ্বয়। আবার বলছি, সাম্যং বাচ্যম অবৈধর্ম্যং বাক্য একে উপমাদ্বয়। এখানে বাক্য একে, এই যে জায়গাটা দেখো, এই যে আমি হাইলাইট করছি, দেখতে পাচ্ছ বিষয়টা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এই জায়গাটার বিষয়টা তোমাদের অসুবিধা হবে, অনেক জায়গায় থাকে না। এবার আমি তার জন্য পরে আবার অন্বয় করেছি। এবার বিষয়টা অন্বয়ে যায়। এবার বাক্যটা সাজাতে হবে, তো প্রথমে এটা তো আগে পরে ওরা লক্ষণে
অনেক কিছু নির্ভর করে, মানে ছন্দ টন্দের উপর নির্ভর করে অলংকারটা করে। আচ্ছা, নির্ভর করে। ওই জন্য আমি তোমরা হয়তো লক্ষণটা দেখে, যে কোনো লক্ষণটা দেখে বুঝতে পারবে না। আমি বলে দিচ্ছি, যে কোনো লক্ষণটা চট করে বোঝা যায় না যতক্ষণ না সেটাকে আগে পরে তোমার মতো, মানে হচ্ছে ওই আমরা কোনো একটা সেন্টেন্স বুঝি না, আগে কর্তা, তারপর কর্ম, করণ, সম্প্রদান, অধিকরণ, এইভাবে যে একটা ক্রমে সাজায়, এইভাবে একটা যে ক্রমে সাজিয়ে লাস্টে ক্রিয়াপদটা দিই, বা কোনো একটা কিছু সংজ্ঞা বোঝাচ্ছে সেইটার নামটা বলি, যতক্ষণ না এইভাবে সাজায় ততক্ষণ আমাদের মাথাতে বোধগম্য হয় না। তাই আমি সাজিয়ে নিচ্ছি। দেখো বলছে বাক্য একে, বাক্য একে, বাক্যৈকে দ্বয়ঃ অবৈধর্ম্যং বাচ্যং সাম্যং উপমা। হচ্ছে বাক্য একে দ্বয় অবৈধর্ম্যং বাচ্যং সাম্যং উপমা। বোঝা গেল না? এবার আসি, বাক্য একে বলতে একস্মিন এব বাক্যে, বাক্য একে বলতে ওই বাক্যের একত্রে, মানে একটি মাত্র বাক্য, এটাও আসছি। বাক্য বলতে একটি মাত্র বাক্যে, এটা বুঝবো কিভাবে বুঝবো, হচ্ছে ওই যে একস্মিন এব মানে একটি মাত্র বাক্যে। এবার তারপরে আসি, দেখো দ্বয়, শুধু লক্ষণে বিশ্বনাথ দ্বয় শব্দ বললেন, কিন্তু দ্বয় দ্বারা কিচ্ছু বোঝালেন না। আমাকে তো বুঝতে হবে দ্বয় বলতে কি, দ্বয়ঃ পদার্থয়ঃ, দ্বয়ঃ পদার্থয়, অর্থাৎ দুটো পদার্থের কথা বলবেন। কি সেই পদার্থ? এবার আসি সেই দুটো পদার্থ, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমেয়। উপমান আর উপমেয়। এবার উপমান উপমেয় সম্বন্ধে আমরা জানি না, এটাও জানতে হবে। এরপরে আসি, দেখো অবৈধর্ম মানে হচ্ছে, অবৈধর্ম মানে হচ্ছে বৈধর্ম রহিত্য, মানে রহিত যেটা বলি, তাই বলছে বৈধর্ম রাহিত্যং, মানে বৈধর্ম ভিন্ন যেটা। বাচ্যম, এই যে বাচ্যম শব্দটা পেয়েছিলাম লক্ষণে, বাচ্যম বলতে ইবো, ইবো বা যথা যে শব্দগুলো আছে উপমাবাচক, সেই শব্দগুলোকে ধরা হচ্ছে। তাই বলছে ইবাদি প্রতিপাদিতং সাম্যং উপমা। তাই বলছে একটি মাত্র বাক্যে, এবার বাংলা অর্থটা বুঝে নাও। বলছে একটি মাত্র বাক্যে দুইটি পদার্থের, দুইটি পদার্থ বলতে উপমান আর উপমেয়ের বৈধর্ম রহিত যে ইবাদি শব্দ প্রতিপাদিত হয়, সেটি হচ্ছে উপমা। বোঝা গেল না? বুঝতে পারোনি, তাই তো? একটি মাত্র বাক্যে দুইটি পদার্থের উপমেয় উপমানের বৈধর্ম রহিত ইবাদি শব্দ প্রতিপাদিতই হচ্ছে সাম্য, প্রতিপাদিত সাম্যই হচ্ছে উপমা। এবার এতক্ষণ বুঝতে পারবে না, আমিও বুঝতে পারছি, বুঝতে পারবে না, বিষয়টা আসতে হবে আস্তে আস্তে। এবার যে বিষয়গুলো আসি, জাস্ট আস্তে আস্তে যায়, এবার যেখানে বোঝার সেখানে বুঝতে পারবে। উদাহরণটা নিলাম, একটা উদাহরণ নিলাম, বলছে মুখং চন্দ্রইব বিরাজতে, মুখং চন্দ্রইব বিরাজতে, মানে মুখটায় যেন চাঁদ বিরাজ করছে। অর্থ হচ্ছে মুখটাতে যেন চাঁদ বিরাজ করছে, মানে মুখটাই যেন চাঁদের মতো দেখতে, এরকম বলে থাকি। এবার আমি জাস্ট এখানে উল্লেখ করেছি উপমেয় হচ্ছে মুখ আর উপমান হচ্ছে চন্দ্র। উপমেয় হচ্ছে মুখ আর উপমান হচ্ছে চন্দ্র। এবার উপমেয় আর উপমান যতক্ষণ না বুঝবো, ইবাদি শব্দ যতক্ষণ না বুঝবো, ততক্ষণ আমি উপমা অলংকার কিভাবে বুঝবো? তাই তো, উপমা, এই যে দুটো পদার্থের কথা বলছি বারবার করে এখানে, দয়াহ পদার্থয়াহ বলতে উপমান উপমেয়। এবার উপমান উপমেয় যতক্ষণ না বুঝবো ততক্ষণ তো আমার উপমা অলংকার বুঝতে সত্যি অসুবিধে। এবং তার সাথে কি হবে, ইবাদি শব্দ, ইবাদি যুক্ত যে শব্দগুলো আছে সেগুলোও তো জানতে হবে। যেমন উদাহরণে দেখাই যাচ্ছে মুখং চন্দ্র ইব বিরাজাতে, এই যে চন্দ্র ইব, ইব শব্দটা আছে, এই ইব শব্দ যেখানে আছে এরকম জায়গায় যে কোনো শ্লোকে পাবে, বাক্যে পাবে, এই ইব শব্দের দ্বারাই উপমা এক প্রকার বোঝানো হয়। তাই বলছে ইবাদি শব্দ। জাস্ট ধারণা করো এবং বোঝো। বোঝো বলতে এটাই, যেখানে ইব শব্দ পাবো, এরকম চন্দ্র ইব বা যেরকম আছে ইব শব্দ আরো আছে, আসছি আমি, সেইগুলোতে আমরা কি বুঝবো, সেইগুলো হচ্ছে উপমা অলংকার হচ্ছে। কিভাবে? এই যে উপমেয় এবং উপমানটা যতক্ষণ না বুঝবো, উপমেয় আর উপমান। এবার আসি, তার আগে আমাকে বুঝতে গেলে দুটো বিষয় বুঝতে হবে। চলো দেখে নিই এবার যেটা বোঝার।
উপমা অলংকার। এবার আমি ভেদে চলে যাচ্ছি। ভেদে চলে যাওয়ার কারণই হচ্ছে এই ভেদে যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা বিষয়টা এখনো অবগত হবে না। আমি ভেদে আসবো, কিছু কিছু আসবো, তারপর আবার পুনরায় যখন উপমাতে যাবো, মানে পুরো উপমাটা বোঝাবো, তখন বুঝতে পারবে। এবার দেখো, উপমা অলংকার প্রধানত দুই প্রকার। উপমা অলংকার প্রধানত দুই প্রকার, যথা পূর্ণ উপমা এবং লুপ্ত উপমা। কি বলছি? একটা হচ্ছে পূর্ণ উপমা আর একটা হচ্ছে লুপ্ত উপমা। পূর্ণ কথার অর্থ কি? পূর্ণ মানে সম্পূর্ণ, মানে সবগুলো ক্রাইটেরিয়া থাকবে, মানে তার মধ্যে উপমা অলংকার হতে গেলে যে যে বৈশিষ্ট্যগুলো লাগবে সব বৈশিষ্ট্য থাকবে। আর লুপ্ত মানে যে বৈশিষ্ট্যগুলো থাকবে না, এক কথায় কোনো বৈশিষ্ট্য লুপ্ত থাকবে, সেটাই লুপ্ত উপমা। এবার চলো সেটা দেখে নিই। আবার এই পূর্ণ উপমা লুপ্ত উপমা ভেদে এদের মানে আরো বিভাগ আছে, তাই বলা হচ্ছে এদের প্রত্যেকটির আবার অবান্তর বিভাগও বর্তমান। মানে এই উপমার আমরা যে ভেদ পাবো একদম শেষ অবধি যতক্ষণ না যাবো ততক্ষণ তোমাকে ভেদ বলা সম্ভব নয়। আমি তবুও বলে রাখছি, বিশ্বনাথ মতে এই উপমার ভেদ হচ্ছে 27 প্রকার। উপমার ভেদ হচ্ছে 27 প্রকার। কত প্রকার বললাম? 27 প্রকার। 27, 27। এবার কিভাবে ভাগগুলো হচ্ছে সেগুলো পরে দেখাবো, এখন জাস্ট যতটুকুটা পড়াবো সেইটুকুটা বুঝবে। পূর্ণ উপমা অব্দি বোঝাবো, পূর্ণটাই বুঝাবো, জাস্ট লুপ্তটা জাস্ট আভাস দেবো আজকে, তারপর আবার রিভাইজ করবো একবার, কারণ এর ভেদ অনেক বড়, এটা বুঝতে সময় লাগবে। এবার উপমা অবান্তর বিভাগ বলা হচ্ছে কেন? অবান্তর বলতে ওই যে আমরা 27 প্রকার অব্দি ভেদ পাবো, মানে পূর্ণ উপমাকে আবার ভাগ করা হয়, মানে উপমাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, পূর্ণ লুপ্ত। পূর্ণ উপমাকে আবার দুই ভাগে ভাগ করব, লুপ্ত উপমাকেও দুই ভাগে ভাগ করব। তার ভেদ হচ্ছে একটা সৌতি একটা আর্থি। লুপ্তর ক্ষেত্রেও তাই পাবো, সৌতি আর্থি। আবার এই সৌতি আর্থিকে আবার তিন ভাগে ভাগ করা হয়, আবার ওই তার একটা ভেদ পাবো। লুপ্তকেও আবার ওই লুপ্তর যে সৌতি আর্থি আছে তাদেরকে আবার ভেদ ভাগ করা হয়, কোনোটার আবার তিনটে ভেদ হবে, কোনোটা দুটো ভেদ হবে। এই করতে করতে আমরা টোটাল এই যে পূর্ণ আর লুপ্ত এর 11 প্রকার ভেদ পাবো। টোটাল ভেদটা পাচ্ছি আমি, পূর্ণ আর লুপ্তর 11 প্রকার ভেদ পাবো। তারপরে বাকি আরো 16 প্রকার ভেদ আছে, সেইটা আমি এখন যাচ্ছি না, আর যাবও না, কারণ তোমরা দেখতে পাবে মালা উপমা, রসনা উপমা, এরকম নাম কিছু কিছু পাবে। তারপর আরো কিছু কিছু ব্যাকরণগত পার্থক্য পাবে, ব্যাকরণগত একদম বলেছি, ব্যাকরণগত পাবে, ওই প্রত্যয় ভেদে পাবে। নাম নাম ধাতুর যে প্রত্যয়গুলো আছে, গং কচ, এই ভেদে উপমার ভেদ পাওয়া যায়। তো সেটা আজকে যাব না, কারণ তোমাদের ওই নাম ধাতু যতক্ষণ না বুঝবে এই উপমার ভেদ ওইগুলো বুঝতে পারবে না। তোমরা শুধু জাস্ট এই ইবো গঠিত যে শব্দগুলো আছে তার মধ্যে এই পূর্ণ আর লুপ্ত এই ভেদটা তোমরা শুধু জানো, তবেই হবে। এইটা জানলে মোটামুটি কভার হয়ে যায় উপমা, ওইগুলো পরে জানা হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমি আবার বলছি, এবারে দুই প্রকার উপমা অলংকার অর্থাৎ পূর্ণ আর এবং লুপ্ত উপমা অলংকার সম্বন্ধে জেনে নেব। এবার আবার সেই বিশ্বনাথ কবিরাজকে আমরা টানছি, তার কারণ হচ্ছে আমরা বিশ্বনাথ কবিরাজকে অনুসরণ করেই আমরা এই উপমা পড়ছি। তাই পূর্ণ যে উপমার যে দুটো ভেদ, পূর্ণ উপমা লুপ্ত উপমা, এই পূর্ণ উপমার লক্ষণে কি বলছেন হচ্ছে সা পূর্ণা, সা পূর্ণা यदि सामान्य धर्म औपमवाची च, यदि सामान्य धर्म औपमवाची च उपमेयं च उपमानं भवेत् वाच्यम, আচ্ছা উপমেয়ং চ উপমানং ভবেৎ বাচ্যম। এবার এখানে বিষয়টা দেখো, যেটা দেখার সেটা হচ্ছে সাপূর্ণ উপমা। পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ বিষয়টা থাকবে, সম্পূর্ণ ক্রাইটেরিয়া থাকবে। ক্রাইটেরিয়া বলতে আমরা 4টে অঙ্গ পাবো। দেখো এখানে আমি বাংলাটা লিখেছি, ওই যে সা বলতে উপমা, সেই উপমা কি উপমা? পূর্ণ উপমা। হচ্ছে যে উপমা অলংকারে, অর্থাৎ যে উপমা অলংকারে উপমেয় উপমান সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ দ্বারা বাচ্য হয়, অর্থাৎ শব্দের মাধ্যমে ব্যক্ত হয়, সেই উপমা অলংকারই হচ্ছে পূর্ণ উপমা। অর্থাৎ 4টে যে অঙ্গের কথা বললাম, এই যে পেলাম লক্ষণে,
যে কারিকাটায় পেলাম বা শ্লোকটাতে পেলাম, সেখানে বলছে সামান্য ধর্ম। সামান্য ধর্ম বলতে সাধারণ ধর্ম, যেটাই সাধারণ ধর্ম সেটাই সামান্য ধর্ম। এবার হচ্ছে ঔপমবাচী। ঔপম মানে হচ্ছে ওই উপমাবাচক শব্দ বা সাদৃশ্যবাচক শব্দ। ওই যে কি শব্দ, ইবা আদি শব্দ, ইব প্রভৃতি যে শব্দ সেই শব্দগুলো থাকবে। এবং যে বিষয়টা আমি বারবারই বলছি, অলংকার, এই অর্থালঙ্কার আমাদের বুঝতে গেলে, যে কোনো অর্থালঙ্কার বুঝতে গেলে উপমেয় উপমানটা জানা দরকার। এই উপমান এবং উপমেয়ের ওপর নির্ভর করেই এই অলংকার গুলো গঠিত। কোন অলংকার? অর্থালঙ্কার। তাই আমি বলছি উপমেয় উপমান সাধারণ ধর্ম, উপমবাচক বা সাদৃশ্যবাচক শব্দ, এই চারটে অঙ্গ দরকার। এই চারটে থাকলেই তবে পূর্ণ উপমা হবে। বোঝা গেছে? এরপরে যাব এই চারটে। আমি এই চারটে আগে বলিনি, এর কারণ এই চারটের ওপরেই নির্ভর করছে অলংকার গুলো। এই উপমেয় উপমান সাধারণ ধর্ম উপমাবাচী, এই চারটে অঙ্গ বা এই চারটে বিষয় আগে জেনে নিই, তবেই আমাদের উপমা অলংকার বুঝতে সুবিধা হবে। চলো এবার উপমেয়। ফার্স্ট হচ্ছে উপমেয়। উপমেয়টা দেখো, জয়েন্ট হতে চাইছে। আচ্ছা আচ্ছা, এবার ফার্স্ট দেখো উপমেয়। উপমেয়টা বলছে সাদৃশ্য অনুযোগী উপমেয়। সাদৃশ্যে অনুযোগী উপমেয় হচ্ছে সাদৃশ্যের যেটা অনুযোগী সেটাই উপমেয়। সাদৃশ্যের যেটা অনুযোগী সেটাই উপমেয়। বোঝা গেল না তো অর্থ? আসছি, বিষয়টা আসছি। বলছে উপমেয়তে। এবার ব্যাকরণগত আমি তার ব্যুৎপত্তিটা বলছি। এই উপমেয়ের ব্যাকরণগত ব্যুৎপত্তি হচ্ছে, দেখো, উপমেয়তে। উপমেয়তে সদৃশী ক্রিয়াতে ইয়াত তদ উপমেয়ম। উপমেয়তে সদৃশী ক্রিয়াতে ইয়াত তদ উপমেয়ম। তদ উপমেয়ম। এখনো বোঝা গেল না? আসছি বাংলাটায় আসি, তারপর এটা বিস্তারিত বলছে। বলছে দেখো, উপপূর্বক। উপপূর্বক মা ধাতুর উত্তর ইয়াত প্রত্যয়ে উপমেয় শব্দ নিষ্পন্ন। ব্যাকরণগত অর্থ দিয়ে তোমাকে বুঝতে হবে উপমেয়টা কিভাবে আমি পেলাম। হচ্ছে মা ধাতুর সাথে ইয়াত প্রত্যয় করে উপমেয় শব্দ। মনে আছে? ইয়াত প্রত্যয়ে দা ধাতুর সাথে ইয়াত করলে কি কি হয় শব্দটা? দেয়। সেরকম দেখো মা ধাতুর সাথে যখনই ইয়াত করছে তখন মেয় হচ্ছে। বুঝতে পারলে? মিল পেলে? হ্যাঁ, তাহলে দেখো উপপূর্বক মা ধাতুর উত্তর ইয়াত প্রত্যয়ে উপমেয় শব্দ নিষ্পন্ন। সেই রকমই দেখো মা ধাতুর অর্থ। মা ধাতুর অর্থটা কি? পরিমাপ করা বা তুলনা করা। আমরা উপমা বলতেই তুলনা বলছি, তাহলে এই মা ধাতুর অর্থ হচ্ছে তো তুলনা করা। তাইলে উপমেয় শব্দের অর্থটা হচ্ছে যাকে বা যার তুলনা করা হয়, মানে যে বস্তুটা তুলনা করব সেই হচ্ছে উপমেয়। অর্থাৎ ধরো কোন একটা বিষয়কে, ওই যে মুখ, এই যে মুখং চন্দ্রৈব বিরাজতে, মুখং চন্দ্রৈব বিরাজতে, সেখানে মুখটাকে আমি তুলনা করব। মুখটাকে আমি তুলনা করব, তাই বলছি যাকে বা যার তুলনা করা হয়, অর্থাৎ মুখটা তুলনা হবে কার সাথে? চন্দ্রের সাথে, তাই চন্দ্রৈব। আসছি, বিষয়টা যখন উপমানটা বুঝবে তখন পুরোটা আবার আসবো। তার মানে যার তুলনা করা হবে বা যাকে তুলনা করা হবে, যাকে নিয়ে, মানে যে বিষয়, যাকে পয়েন্ট করব, যাকে প্রধান করব, তার তুলনা করা হলে তাকে উপমেয় বলবো। তাই বলছে বস্তুতঃ বর্ণনীয় বস্তুটি উপমেয়। মানে এই যে যার তুলনা করা হচ্ছে বা যাকে তুলনা করা হচ্ছে সেটাই হচ্ছে উপমেয়। তার মানে বোঝা গেল সাদৃশ্যে অনুযোগী, অর্থাৎ সাদৃশ্যের যে অনুযোগী, মানে সাদৃশ্যমূলক, মানে যাকে আমি তুলনা করব সেটাই কি হবে? উপমেয়। তাই বলছে সাদৃশ্য অনুযোগী উপমেয়ম। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমি তোমাকে একটা ব্যাকরণগত প্রশ্ন ধরছি। সাদৃশ্য অনুযোগী, এখানে কি বিসর্গ হবে না হবে না? মানে বিসর্গ ছিল এখানে, কোন কারণে কি লুপ্ত হয়েছে, বা বিষয়টা একটু ভেঙে বলতে পারবে? বিসর্গ ছিল না।
কেন ছিল না? এটা অনুযোগীন শব্দ মনে হয় তাই। অনুযোগীন শব্দ, অনুযোগীন শব্দ হলে কি হবে? অনুযোগী হবে, তো তাহলে তো দীর্ঘিকার হবে। হ্যাঁ। তাহলে এখানে তো হস্যিকার আছে। বিষয়টা কিছুই না, তোমরা হয়তো ক্লিবলিঙ্গের বাড়ি শব্দ পড়নি তাই। উপমেয়ম শব্দটা কোন লিঙ্গে আছে? সে ক্লিবলিঙ্গে। ক্লিবলিঙ্গ। তো ক্লিবলিঙ্গে তার বিশেষণ হচ্ছে সাদৃশ্য অনুযায়ী, মানে আমি সাদৃশ্য অনুযায়ী তো হচ্ছে উপমেয়ম, তাহলে আমাকে তো যেটা ক্লিবলিঙ্গে আছে তাহলে ওটাও তো ক্লিবলিঙ্গে হবে, হবে তো? হ্যাঁ স্যার। জানা আছে নিয়ম না নেই? এটা জানা ছিল না নেই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সাদৃশ্য অনুযায়ী এটা বাড়ি শব্দের মতোই হয়েছে, এটা ক্লিবলিঙ্গান্ত শব্দ। যদি এইখানেই প্রশ্নটা করবে তোমার, এই যে তোমাদের আমি বলি না যে তোমরা হয়তো পাস করে যাবে সমস্ত কিছু, কিন্তু এই যে সূক্ষ্ম জায়গায় তোমাকে ধরবে, বলবে তোমরা তো এটা পড়েছো, চট করে বলবে এখানটায় কি হবে, আর তোমাদের সাধারণ জ্ঞানে কি বলে, তাই আমি তোমাদের জিজ্ঞেস করলাম। ঠিক আছে, এবার চলো, এবার হচ্ছে উপমা। ও বিষয় যেটা বলে নি, এই যে এখানে দেখো যে বিষয়টা পড়ছিলাম, হচ্ছে বস্তুত বর্ণনীয় বস্তুটি উপমেয়, অর্থাৎ সেই জন্য এটি প্রকৃত। আমরা এই প্রকৃত শব্দটা পাবো, এবার বলে দিই কি কি শব্দ পাবো। বলছে উপমেয়, উপমেয়, প্রকৃত, প্রস্তুত, প্রাকরণিক, প্রাসঙ্গিক। এই যে শব্দগুলো, এগুলো দেখবে যে কোনো অলংকার, অর্থালঙ্কারের যে কোনো অলংকারে এগুলো পাবে, এই কথাগুলো, প্রকৃত শব্দগুলো পাবে, প্রস্তুত পাবে, প্রাসঙ্গিক পাবে। উপমেয় পেতেও পারো, নাও পেতে পারো। পরবর্তী ক্ষেত্রে এই উপমেয়টার জায়গায় প্রকৃত, প্রস্তুত, প্রাকরণিক, প্রাসঙ্গিক এরকম নানান শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে প্রকৃত মানেই এখানে বলছে ওটা উপমেয়। আমি আসবো পরবর্তী যখন অলংকারের আরেকটা অলংকার যখন আলোচনা করব, তখন বিষয়টা আবার তোমাদের সামনে এই চারটে বিষয়টা আবার আলোচনা করতে হবে। আলোচনার বিষয় হচ্ছে কেন, তুমি অর্থালঙ্কার বুঝতে গেলে এই উপমেয়, উপমান, সাদৃশ্য, সাদৃশ্যবাচক শব্দ আর এই সাধারণ ধর্ম, এই চারটে লাগবেই। চারটের মধ্যে তোমাকে দুটো তো লাগবেই, উপমেয় আর উপমান। এই দুটো যদি না বুঝো তাহলে তুমি অলংকার বুঝতে পারবে না। বোঝা গেল? আমি এটা উল্লেখ করে দিচ্ছি, উপমেয়, প্রকৃত, প্রস্তুত, প্রাকরণিক, প্রাসঙ্গিক ইত্যাদি একার্থক পর্যায় শব্দ, মানে এগুলো একই সমার্থক শব্দ, আমরা যেটা বলি না সমার্থক, একই অর্থে প্রযুক্ত হচ্ছে। এবার হচ্ছে দেখো একই বিষয়, উপমেয়টা যা, এবার উপমানটাও তাই, কিন্তু সূক্ষ্ম পার্থক্য দেখো, বলছে ওটা সাদৃশ্য অনুযোগী ছিল, এবার বলছে সাদৃশ্য প্রতিযোগী। সাদৃশ্য প্রতিযোগী, বোঝা গেল না? আসছি, সাদৃশ্য প্রতিযোগী। এবার আবার ব্যাকরণগত দেখো, উপমেয়তে সদৃশী ক্রিয়াতে যেন তদ উপমান, আগেরটা ছিল ইয়াত, এটা আসলো এন, এন হওয়ার জন্য এটা উপমান হলো, আর এটা জিয়ত ছিল বলে উপমেয় হলো। মানে স্যার বুঝতে পারলাম না, জায়গাটা আরেকটু বলুন। আসছি, তুমি একটু আগে দেখলে তো সাদৃশ্য অনুযোগী হচ্ছে উপমেয়, সাদৃশ্য উপযোগী উপমেয়ম ছিল তো। হ্যাঁ স্যার। এখানে দেখো উপমানটা পড়ছি সাদৃশ্য প্রতিযোগী, সাদৃশ্য প্রতিযোগীটাই হচ্ছে উপমান। এবার ব্যাকরণগত অর্থটাও পড়ছিলাম, মানে আমরা ব্যাকরণগত ব্যুৎপত্তিটা করছিলাম। উপমেয়তে সদৃশী ক্রিয়াতে যেন তদ উপমানম, সদৃশী ক্রিয়াতে যেন তদ উপমানম, এন শব্দের দ্বারা উপমানম করছি। আসছি বিষয়টা আসছি, তার আগে একবার আরেকবার চোখ বুলে নাও। মানে স্যার একটু বলবো? হ্যাঁ বলো। মানে স্যার যার দ্বারা মানে মানে যার দ্বারা আমরা অন্য কিছুর সাথে তুলনা করছি, এটা বোঝাচ্ছে যে না বলতে গিয়ে। একদমই তাই, মানে যার সাথে বা যার সঙ্গে তুলনা করব। এই যে দেখো উপরটা দেখো, উপমেয়তে সদৃশী ক্রিয়াতে ইয়াত তদ উপমেয়তে, অর্থাৎ যাকে তুলনা করছিলাম এবার যার সাথে তুলনা করব, ওই যাকে তুলনা করছি তাকে তো একটা কারোর সাথে তুলনা করছি। এবার তাই বলছে, অর্থটা দেখো, বলছে অর্থাৎ যার সঙ্গে তুলনা করা বোঝায়, যার সঙ্গে তুলনা করা হয় সেটি উপমান।
অর্থাৎ আমি ওই যে উদাহরণটা বললাম, মুখং চন্দ্রৈব বিরাজতে, মুখং মানে মুখকে আমি চাঁদের সাথে তুলনা করছি। কার সাথে? চাঁদের সাথে। তাহলে চাঁদটি হচ্ছে কি উপমান, আর মুখটি কি হচ্ছে উপমেয়। বোঝা গেল এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ মানে যাকে তুলনা করছে, আমি ধরো তোমার বলছি তোমার মুখটা না ঠিক পদ্মের মতো, মানে পদ্ম যেরকম কমল। এবার আসছি ওই বিষয়টা, আগে জাস্ট আমি বলছি পদ্মের মতো, মানে পদ্মের মতো হচ্ছে তোমাকে পদ্মের সাথে তুলনা করছি। কোন কি তুলনা করছি? তোমার মুখটাকে। বোঝা গেল? এই হচ্ছে উপমেয় আর উপমা। অর্থাৎ যাকে তুলনা করবো সেটা উপমেয়, আর যার সাথে তুলনা করবো সেটা হচ্ছে উপমা। এই হচ্ছে বিষয়, এর ওপরে আমরা উপমা অলংকার নির্ণয় করব। এই দুটো যদি বুঝতে পারো, মানে আমরা তুলনা করা বোঝাচ্ছি, কাকে তুলনা করছি এবং কার সাথে তুলনা করছি, এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা উপমা অলংকার বুঝতে আর অসুবিধা নেই। এবার তার মধ্যে আরো দু একটা বিষয় আছে, দুটো বিষয় আছে, সেটা হচ্ছে সাধারণ ধর্ম আর এটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এবার সাদৃশ্যবাচক শব্দ না থাকলে তুমি উপমানটা বুঝতেই পারবে না। ওয়ানটা তাই দেখো এখানে বলে দিচ্ছে, উপমান শব্দটিকে কখনো কখনো অপ্রস্তুত, অপ্রকৃত, অপ্রাসঙ্গিক প্রভৃতি শব্দের দ্বারা বোঝানো হয়ে থাকে। মানে ওই যে প্রকৃত যেরকম শব্দ পাচ্ছি, প্রকৃত, প্রস্তুত, প্রাসঙ্গিক, সেরকম উপমান, উপমান শব্দকে না বুঝিয়ে এই অপ্রস্তুত, অপ্রকৃত, অপ্রাসঙ্গিক এই শব্দগুলোর দ্বারাও উপমানকেই বোঝায়। কখন? অন্যান্য অলংকারের ক্ষেত্রে দেখবো আবার উপমেয় আর উপমান শব্দ পাচ্ছি না, তার জায়গায় অপ্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত, অপ্রস্তুত, প্রকৃত, অপ্রকৃত এই বিষয়গুলো পাবো। তার দ্বারা বুঝে নিতে হবে এটা উপমান আর এটা উপমেয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছি সাধারণ ধর্ম। তাহলে স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, তাহলে উপমান বা উপমেয় এই বিষয়টা শুধুমাত্র উপমা অলংকারের ক্ষেত্রে না, অন্যান্য অলংকারের ক্ষেত্রেও আমরা পাবো, সব সেখানে জাস্ট অলংকার নামটা ভিন্ন থাকবে। নামটা ভিন্ন থাকবে, তাই আমি বলে দিয়েছি। অপ্রস্তুত থাকতে পারে, কোথাও অপ্রকৃত থাকতে পারে, অপ্রাসঙ্গিক থাকতে পারে। তাই বলছি অলংকার বুঝতে পারে। অলংকার বলতে গেলে অর্থালংকার, বারবার করে বলছি, অর্থালংকার বুঝতে গেলে উপমেয় আর উপমানটা তোমাকে জানতেই হবে। এই উপমেয় আর উপমানের উপর নির্ভর করেই বাকি অর্থালংকার গুলো হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর শব্দালঙ্কারের ক্ষেত্রে এই বিষয়গুলো কোনো দরকারই নেই। শব্দালঙ্কারের ক্ষেত্রে কোনো বিষয়ই দরকার ছিল না, সেখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এর ওপরেই নির্ভর করছিল। মানে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আর পদ যেটা বলি বা শব্দ, শব্দকেই ভাগ করা হচ্ছে বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বর্ণ হিসাবে, বা শব্দ পুরোপুরি পদ কেউ নিতে পারি, কিন্তু এখানে আলাদা। এবার আসি সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম বলতেই দুটোর মধ্যে যে ধর্মটা, মানে দুটোর মধ্যে বলতে দেখো উপমেয়ে উপমানে চ, উপমেয়ে উপমানে চ উভয়ত্র সঙ্গত ধর্ম সাধারণ ধর্ম। বোঝা গেল না? এবার বলছি যে ধর্মটা, অর্থাৎ যে ধর্মটা উপমেয় আর উপমান এই যে দুটো পদার্থ, উপমেয় আর উপমান এই যে দুটো পদার্থ, তার মধ্যে কি থাকবে? দুটোতেই বিদ্যমান থাকবে, সেটি হচ্ছে সাধারণ ধর্ম। এই সাধারণ ধর্মকে সামান্য ধর্মও বলা হয়। যে ধর্মটা থাকবে, একটা ধর্ম থাকবে, তো সেটা হচ্ছে সামান্য ধর্ম বা সাধারণ ধর্ম। সাধারণ বলতে দুটো কমন বিষয়, দুটো কমন বিষয় থাকবে। মানে ওই যে বলছি, আমি বলে দিই, ওই যে মুখং চন্দ্রৈব বিরাজতে, এখানে মুখ আর চন্দ্রের মধ্যে আমরা একটা বিষয়ের সাদৃশ্য খুঁজছি, মানে একটা সাধারণ ধর্ম পাই বা সামান্য ধর্ম পাই। সেটা হচ্ছে কি, তার মধ্যে যে চমৎকার বিষয়টা, মানে আহ্লাদ, আহ্লাদ মানে আমি আহ্লাদে, মানে তাকে একটা উপমা দিচ্ছিস, তোর মুখটা চাঁদের মতো দেখতে, মানে চাঁদের মতো শোভা পায়। ওই যে বিরাজতে শব্দটা হচ্ছে না ক্রিয়াপদ, ক্রিয়াপদের উপরেই নির্ভর করছে সাধারণ ধর্মটা, যে তার গুণ আর ক্রিয়াপদের উপরেই নির্ভর করছে। মানে কিভাবে বোঝাতে চাইছে, তাকে তো একটা আমি উপমা বা তুলনা করতে যাচ্ছি কোনো কিছুর একটা বিষয়ের উপর, তো সেটাই ধরে নাও সাধারণ ধর্ম। স্যার আরেকবার বলুন, বুঝতে পারলাম না। আচ্ছা, বলছি একটা ধর্ম তো থাকবেই, মানে একটা বিষয় তো থাকবেই এই দুটো পদার্থের মধ্যে, মানে কমন বিষয়। উপমেয় আর উপমানের মধ্যে দুটো কমন ফ্যাক্টর থাকতেই হবে, যেটার ভিত্তিতে আমি তুলনা করছি, যেটার ভিত্তিতে মুখকে আমি চাঁদ বলছি, মানে চাঁদের মতো মুখটি, এটাই আমি যে উপমা দিচ্ছি,
তার জন্য তো তোমাকে একটা কমন বিষয় ফ্যাক্টর লাগবে, তাই তো? তাহলে এখানে হ্যাঁ, তাহলে তো হতে পারে। হ্যাঁ বলো, কি বললে? হ্যাঁ বলো। বলছি চাঁদ যেমন গোল তেমন মানুষের মুখও তো গোল হয়, মানে চাঁদের মতো মুখ মানে তো সম্পূর্ণ গোলও বোঝাতে পারে। ওইটাই তো বলছি, ওই যে সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম এটাই তো, মানে আল্লাহ জগৎ তো মানে হচ্ছে, তোমার একটা কথা বলছি, ওই যে চাঁদের মুখটা গোল, চাঁদটা গোল, মুখটাও গোল, এই যে তার মধ্যে যে দুটো কমন ফ্যাক্টর, এটাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। ভেরি গুড। কে বললে এটা? সৌমিকা বোধহয়, যথাসম্ভব। হ্যাঁ স্যার। ভেরি গুড। এই বিষয়টাই বলতে যাচ্ছিলাম যে সামান্য ধর্ম বা সাধারণ ধর্ম বলতে দুটোর মধ্যে কমন ফ্যাক্টর, মানে চাঁদের মুখটা যেরকম গোল, চাঁদের মুখটা নয়, চাঁদটা যেরকম গোল, গোলাকৃতি, মুখটাও ঠিক গোলাকৃতি। এর জন্যই আমি বলছি মুখং চন্দ্রৈব বিরাজতে, মুখটাই যেন চাঁদ, মুখটা চাঁদের মতো দেখতে, বা মুখে যেন চাঁদটি শোভা পাচ্ছে, মুখের মধ্যে চাঁদ শোভা পাচ্ছে, মানে একই কথাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, বুঝতে পারছো? স্যার তাহলে হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে বিরাজতে এইখানটা ব্যাপারটা বুঝলাম না, শোভা বিরাজতে পাচ্ছে, কেন? বিরাজতে হচ্ছে একটা ক্রিয়াপদ দিতে হবে তো, মুখটা চাঁদের মতো কি শোভা বিরাজ পাচ্ছে, করছে। বিরাজতে মানে হচ্ছে বিরাজ করছে বা শোভা পাচ্ছে, এক কথায় শোভা পাচ্ছে, মানে ওই যে তার মধ্যে মুখটায় কি চাঁদের যে যে বৈশিষ্ট্য, সেগুলো আমি মুখের মধ্যে পাচ্ছি, তাই মানে বলছে। স্যার এটাও হ্যাঁ, মানে এই অর্থেও ব্যবহার করা যেতে পারে যে চাঁদকে দেখলে আমাদের যেটা মনে হয়, যেটা আমরা হ্যাঁ, বৈশিষ্ট্য একটা চাঁদের, ওই মুখটা দেখলেও আমাদের সেই রকমই বৈশিষ্ট্য মনে হচ্ছে, সেটাই একদমই হলো তাই, সাদৃশ্য চাঁদের সাথে মুখে। একদমই তাই, মানে ওর মধ্যে এবং যে দুটো ফ্যাক্টর। হ্যাঁ, ওটাই সাদৃশ্য এবং ওটাই সাধারণ ধর্ম একই। একদমই তাই। এবার সাদৃশ্য শব্দকে আমি বোঝাতে গেলে এই উপমাবাচী বা সাদৃশ্যবাচক শব্দ দরকার, যেটা হচ্ছে ইভো শব্দটা লাগবে, মানে আমি তো একটা তুলনা করব, সেই তুলনায় ওটা তো সাধারণ ধর্ম হ্যাঁ। চলে গেল, এবার একটা তুলনা করব, কিসের ভিত্তিতে তুলনা করব, তাই আমাকে একটা শব্দগুলো নিতে হবে। কি শব্দ? ওই ইভো শব্দ, বা শব্দ, যথা শব্দ, এই শব্দগুলো যতক্ষণ না নেব, এই যে বলছে দেখো, এবার বলছে উপমার ভাব, ঔপমবাচক যে শব্দটা, এই যে এটার ব্যুৎপত্তি করছি, ঔপমবাচক, ঔপমবাচককে আমি ভাঙছি দেখো, বলছে উপমার ভাব অর্থে, উপমার ভাব এই অর্থে, উপমা শব্দের উত্তর সয় প্রত্যয়ে ঔপম শব্দ নিষ্পন্ন, এই সাদৃশ্য। এবার এটা উপম শব্দটার আমি জাস্ট উৎপত্তি বলেছি। এবার যেটা বলছে সাদৃশ্যবাচক বা ঔপমবাচক শব্দ বহুবিধ, অনেক আছে, যেমন এদের মধ্যে কিছু কিছু শব্দ সরাসরি সাদৃশ্যের বাচক হয়ে থাকে, যেমন এই যে ইব শব্দ, বা শব্দ, যথা শব্দ, মানে আমরা ওই যে মুখং চন্দ্র ইব বলছি তো, ইবর জায়গায় বা বলতে পারি, কোথাও যথা পাবো, মানে শ্লোক গুলোতে পাবো, শ্লোক ঘাটতে হবে, তোমরা রঘুবংশ, অভিজ্ঞান শকুন্তলম, তারপর ক্রীড়াতর্জনীয়, এই সব শ্লোক গুলো ঘাটলে পরে, এই গ্রন্থের শ্লোকগুলো ঘাটলে পরে তোমরা পাবে, দেখবে ইবো, বা, যথা দিয়ে বলছে, এটা জাস্ট তোমরা হয়তো কিভাবে হয় সেটা জানতে না, তোমরা দেখেছো যে এখানে উপমা অলংকার হয়েছে, এবার কিভাবে হচ্ছে তার জন্য বিষয়। এবার একটা উদাহরণে যায়, এই উদাহরণটা হচ্ছে পূর্ণ উপমার উদাহরণ, পূর্ণ উপমার উদাহরণ। এবার এর মধ্যে যে পূর্ণ উপমার যে সমস্ত ভেদ আছে, আমি একটু আগে বললাম না, পূর্ণ উপমাকে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে সৌতি আর একটা হচ্ছে আরতি। সৌতি আরতি, এই সৌতির সমস্ত সৌতিকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, সৌতিকে কি ভাগ করা হয়? তিনটে ভাগে। বিষয়টা একটু নিচে আছে, আমি আগে আলোচনাটা করে নিই নিচে, তারপর আবার উপরে যাচ্ছি। দেখো, এই পূর্ণ উপমাকে আবার সৌতি ও এবং আরতি এই দুই ভাগে ভাগ করা হয়েছে, তাদেরও আবার, অর্থাৎ এই সৌতিকে আবার তিন ভাগে, কি কি তার ভেদ? তদ্ধিতগা, সমাসগা, বাক্যগা। আবার আরতিকেও তাই, তদ্ধিতগা, সমাসগা, বাক্যগা, এই তিন ভাবে ভেদ করা হয়েছে। এইটাই জাস্ট বলা হয়েছে যে পূর্ণ উপমা 6 প্রকার ভেদ স্বীকার করেছেন বিশ্বনাথ কবিরাজ। তোমরা এই লাইনটা পাবে, পূর্ণ শর্ট এব তৎ, পূর্ণ শর্ট এব মানে হচ্ছে পূর্ণ অলংকার 6 প্রকার, পূর্ণ অলংকার 6 প্রকার, টোটালটাকে নিয়ে বলছে পূর্ণ উপমা। আমরা এই যে ভাগ করলাম সৌতি আরতি, তাহলে কি হচ্ছে? সৌতি আরতি দুটো ভেদ পেলাম, তার তিনটে, মানে তদ্ধিতগা, সৌতি, পূর্ণ উপমা,
তো এটাকে ফুল করে যদি লেখা হয়, এটা টাইপ করা হয়নি আগের মতো, এটাকে আমি পরে তোমাদের আরেকবার ভেঙে দেখিয়ে দেবো, মানে ছক করে, জাস্ট বুঝে না। সৌতির 3টে ভেদ, আরতির 3টে ভেদ, তাহলে 3টে কটা হচ্ছে 6টা। তাহলে টোটাল পূর্ণ উপমাকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। এই ভেদ কিন্তু বহু পূর্বে আরো অনেকেই মেনেছেন। বিশ্বনাথ সেইটাকে জাস্ট স্বীকার করেছেন যে হ্যাঁ, পূর্ণ উপমার 6টি ভেদ। কি ভেদ? এই তদ্ধিত, সমাস, বাক্যগা, এই একইভাবেই ভেদটা স্বীকার করেছেন আগের যারা পূর্বের যারা আলংকারিক তাদের যে ভেদ সেটাকে স্বীকার করেছেন। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটার উপরেই বেস করছে। দেখো, সৌরভম 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 অম্বরুহম অম্বরুহবৎ সৌরভম অম্বরুহবৎ মুখস্য কুম্ভাবিব স্তনৌপিনৌ। এটা হচ্ছে প্রথম লাইন, প্রথম পংক্তি। তারপর হচ্ছে হৃদয়ং মদয়তি বদনং তব শরদিন্দুর ইয়থা বালে, শরদিন্দুর ইয়থা বালে। এবার এটাকে আমরা জাস্ট অন্বয় করে নিই, অন্বয় না করলে এটা বুঝতে পারবো না। আমি এটা জাস্ট সংস্কৃতেই লিখেছি, বাংলাটা আসছি। হচ্ছে হে বালে মানে হচ্ছে, হে বালে মানে হচ্ছে সম্বোধন করা হচ্ছে, একদমই এটা সম্বোধন বাচক শব্দ। হে মানে হচ্ছে হে বালক বা বালিকা, এর উদ্দেশ্যে বলছে। তব মুখস্য সৌরভম অম্ভরুহবৎ পদ্মস্য ইব, এটা সন্ধি করা আছে, পদ্মস্য এব স্তনৌ কুম্ভবিব পিনস্থূলৌ। এবং এবার তারপর একটা বলছে এবং যথা শরদিন্দু হৃদয়ং মদয়তি তথা তব বদনং কর্তৃহৃদয়ং মদয়তি বা আনন্দয়তি। অর্থাৎ এর অর্থটা দেখে নাও, আমি জাস্ট অর্থটা যা লেখা আছে পড়ছি, এটাই অর্থ। এটাই কিন্তু সাহিত্য দর্পণকারে এই উদাহরণটাই আছে, তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে। এই উদাহরণটাই এই পূর্ণ উপমার ক্ষেত্রেই বলা আছে। আরো একটা উদাহরণ আছে, আমি জাস্ট এটা নিয়ে আলোচনা করছি। হচ্ছে হে বালে বা বালক বা বালিকা, এর উদ্দেশ্যে বলছে তোমার মুখের সৌরভ, তোমার মুখ, অর্থাৎ ওই যে বলছে মুখস্থ আছে তোমার মুখ, মানে কোন একজন বালকের মুখ, আমি বালকের বালিকা, এখানে যেহেতু বালিকার কথা বলছে, হে বালিকা তোমার মুখের সৌরভ পদ্মের সৌরভের মতো। ওই যে বললাম পদ্ম ফুলের মতো। কেন? পদ্ম ফুল যেহেতু কোমল, সেরকম বালিকাদের মুখটাও বা মহিলাদের মুখটাও একদম নরম, মানে সৌরভের মতো কোমল। সৌরভ বলতে পদ্ম। সৌরভ কথার অর্থ কি? কোমল তো নয়। সৌরভ মানে কি? মানে সৌরভ মানে সুগন্ধ অর্থে, আমি যেটা জানি সুগন্ধ অর্থে, কোমল অর্থে তো নয়। সুগন্ধ তো নয়, আমি জাস্ট বোঝাবার জন্য আমি তোমাদেরকে কোমল কথাটা বলছি। কোমল মানে আমি জাস্ট এটার বাইরে গিয়ে যাচ্ছি। আমি সৌরভ মানে সুগন্ধ, তো মানে পদ্মের যেরকম সুগন্ধ, তোমার মুখটাও সেই সুগন্ধ। আমি সুগন্ধতে যাচ্ছি না, আমি কোমলে যাচ্ছি, জাস্ট একদম কোমল। মানে পদ্ম যেরকম দেখতে কোমল, তোমার মুখটাও ঠিক সেই রকম কোমল। সেই রকমই দেখো সাদৃশ্যবাচক, এখানে সৌরভ যেটা বলছো সুগন্ধ, বুঝতে পেরেছি। সেরকম বলছে তোমার মুখের সৌরভ মানে তোমার মুখের যে সুগন্ধ পদ্মের সুগন্ধের মতোই, তাই তো? এটাই বলতে চাইছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি জাস্ট কোমল অর্থে গেলাম, জাস্ট বেরিয়ে যাচ্ছি সমার্থক মানে বোঝাবার জন্য। এবার যেটা বলছে স্তনোদয় কলসের মতো পীন এবং উন্নত, এটা একটা জাস্ট উপমা দিচ্ছেন, এটা উপমা। এবার বলছে শরৎকালে চন্দ্রকে দেখলে মনের মধ্যে যেমন আহ্লাদ জাগে, অর্থাৎ শরৎকাল আসলে পরে মানে আমাদের যে সময় পুজো হয়, দুর্গা পুজো হয়, সেই সময় চাঁদকে দেখলে আমাদের কেমন মনে হয়? তার একটা আহ্লাদ রূপ, মানে একদম শোভা যেটা পায়, উজ্জ্বলতা প্রকাশ পায়। বলছে ঠিক তেমনি তোমার মুখও হৃদয়কে আহ্লাদিত করে তোলে। মানে অন্য কেউ একজন তোমাকে, বা আমি বলছি একটা বালিকার উদ্দেশ্যে এই শ্লোকটা করছেন এবং বলছে তোমার মুখের সৌরভ পদ্মের মানে হচ্ছে পদ্মের সৌরভের মতো,
তোমার স্তনোদয় কলসের মতো পীন এবং উন্নত। এবং কি বলছে, বলছে শরৎকালে চন্দ্রকে দেখলে মনের মধ্যে যেরকম আহ্লাদ জাগে, ঠিক তেমনি তোমার মুখও হৃদয়কে আহ্লাদিত করে তোলে। মানে একজন জাস্ট অপরকে বোঝাচ্ছে যে তোমার মুখটা পদ্মের মতো সৌরভ যুক্ত, তোমার মুখটা দেখলে মনে হয় যেন শরৎকালের চন্দ্র। জাস্ট এইভাবে তার মধ্যে উপমা দিচ্ছে, মানে তুলনা করছে, এক প্রকার বোঝা গেল এখানে তুলনা করছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার এটা কোথাকার শ্লোক, মানে কোন কাব্য বা নাটক? এইটা বা কিছু? কাব্যটা ওটা আমি এখনো পাইনি, মানে আমি জাস্ট সাহিত্য দর্পণ থেকে পেয়েছি, আমি জাস্ট সময় হয়ে ওঠেনি তোমাদের এগুলো টাইপ করা, আচ্ছা এগুলো বোঝানোর জন্য। তো এগুলো পুরোটা কমপ্লিট হলে পরে তোমাদের আমি কমপ্লিটের পর দেবো, এখন দিচ্ছি না এই কারণে, এখন দিলে আরো কিছু সংযোজন বিয়োজন হতে পারে। বোঝানোর জন্য নিচ্ছি, আচ্ছা স্যার। আমি বলে দিই। তারপরে এখানে বিষয়টা যেটা আছে দেখো, এখানে আমি জাস্ট এটা সংস্কৃত, এটা বাংলা করা হয়নি। বলছে প্রথম যে বাক্যটা পেলাম সৌরভম অম্বরুহ, এখানে সৌরভ, সৌরভ মানে ওই যে সুগন্ধ যেটা বললে, এটা হচ্ছে সাধারণ ধর্ম, মানে মুখেও আছে পদ্মেও আছে। পদ্মের মধ্যেও সৌরভ আছে, মানে সুগন্ধযুক্ত পদ্মটা, তোমার মুখটা হচ্ছে সুগন্ধযুক্ত। তার মধ্যে দুটোর মধ্যে কি পেলে? সাধারণ ধর্ম বা সাদৃশ্য ধর্ম পেলে। পেলে তো? হ্যাঁ হ্যাঁ। স্যার অম্বরুহম মানে? অম্বরুহ মানে হচ্ছে এই যে স্তনোদয়, এই স্তনোদয় বলছি। অম্বরুহ বলতে তোমার ওটা দ্বারা, ওটা একটু দেখে নিই, একটু দেখতে হবে বুঝলে অম্বরুহটা, ওটা একটু। আচ্ছা ওটা আমি দেখে পরে বলছি অম্বরুহটা। অম্বরুহ মানে কি পদ্ম? কারণ বলছে সৌরভম অম্বরুহ ইব মুখস্য। ওটা একটু আমাকে দেখে নিতে হবে, দাঁড়াও অম্বরুহটা কোথায় দেখি। আচ্ছা ওটা আমি দেখে হ্যাঁ আমি পরে। ওরকম অর্থেই হবে, পদ্ম অর্থেই হবে। হ্যাঁ পদ্ম হতে পারে, কারণ এখানে, ও হ্যাঁ পদ্মই তো। আমি আবার তোমাদের আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই তো এখানে বলে দিচ্ছে দেখো, এই যে এখানে বললাম না, হে বালে তব মুখস্থ সৌরভম অম্বরুহ বধ। অম্বরুহ বধ বলতে এই পদ্মশৈব মানে হচ্ছে পদ্মের মতো। অম্বরুহ মানে হচ্ছে পদ্ম, অম্বরুহ মানে হচ্ছে পদ্ম। আর বধ এখানে বলেছে, বধের জায়গায় এখানে তার সমার্থক শব্দ ইব শব্দ ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। অম্বরুহ মানে পদ্ম, পদ্ম। আমিও চমকে গেছিলাম হঠাৎ করে। আচ্ছা এবার যেটা বলি, এবার এই যে অম্বরুহ, অম্বরুহ মানে হচ্ছে উপমান। উপমেয়, উপমান বলতে কি? যার সাথে তুলনা করা হচ্ছে। উপমান মানে কি? যার সাথে তুলনা করা হচ্ছে। মানে পদ্মের সাথে তুলনা করা হচ্ছে মুখটিকে, তাই পদ্ম এখানে উপমান। একদমই তাই, যেহেতু পদ্মের সাথে তুলনা করা হচ্ছে তাই পদ্মই এখানে উপমান। আর মুখটাকে তুলনা করা হচ্ছে উপমেয়। অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়। যার সাথে বলতে মুখের সাথে তুলনা করা হচ্ছে, তাই মুখটা হচ্ছে উপমেয়। বোঝা গেল? বোঝা গেছে? এবার দেখো, ওই যে অম্বরুহ বধ পেলে না, তাই দেখো এখানে তো আমি তো কারিকাতে ইব শব্দ পাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য পদ্মস্ব ইব, এটা জাস্ট তার অন্বয় করছে বা ভাঙছে তার অর্থগুলোকে। কিন্তু আমি শব্দে পাচ্ছি অম্বরুহ বধ। এই যে অম্বরুহ, অম্বরুহ মানে হচ্ছে আমি পেলাম কি? পদ্ম। আর বধ, বধ তাই বলছে দেখো বতি প্রত্যয়, এই বতি প্রত্যয় যুক্ত হচ্ছে ঔপমবাচক বা সাদৃশ্যবাচক শব্দ। সাদৃশ্যবাচক শব্দটা এখানে কি? ওই বধ শব্দটা। বোঝা গেছে? একবার একটুখানি বলুন ওইখানটা বতি শব্দ। আচ্ছা বতি মানে হচ্ছে বধ, মানে আমরা বতি শব্দ কখন পাই, মানে বতি প্রত্যয়টা কখন পাই? এই বধ শব্দটা কোন একটা প্রত্যয় করলে তো আমরা পাই, তোমাদের সিলেবাসে ছিল, হয়তো পড়ানো হয়নি, জাস্ট প্রথম টুকুটা। বতি বা বধ শব্দের অ্যাকচুয়াল মিনিং কি বা অর্থ? এর ন্যায়, মানে এর মতো। ওই যে পদ্মের সৌরভের মতো, এই যে আছে না তোমার মুখের সৌরভ, পদ্মের সৌরভের মতো। এই যে মতো, সৌরভের মতো মানে এই মতো, তার ন্যায়, এরকম বোঝালে বধ মানে এই বতি প্রত্যয় হতে পারে বা ইগ শব্দ হতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ব্যাস, ভেরি গুড।
এই দেখো এইটাতে সমস্ত কিছুই আছে, তাই এটা পূর্ণ উপমা। মানে এর মধ্যে সাধারণ ধর্ম পাচ্ছি, উপমান পাচ্ছি, উপমেয় পাচ্ছি, আর কি পাচ্ছি, সাদৃশ্যবাচক শব্দ বা উপমাবাচক শব্দ পাচ্ছি তো। হ্যাঁ স্যার। তাই এটা পূর্ণ উপমা, এই উদাহরণটাতে পূর্ণ উপমা। এবার এই পূর্ণ উপমার মধ্যে আমরা এই তদ্ধিতগত বিষয়টা পাচ্ছি। এই যে বতি প্রত্যয়টা একটা তদ্ধিতগত প্রত্যয়। বতি যেটা বলছি, বত বত, অম্বরু ও বত, এটা তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ। এরপর একটা বিষয় বলছি, এই যে কুম্ভাবিভ, কুম্ভ ইভ যেটা বলছিল সেটা হচ্ছে কুম্ভাবিভ, এটা একদম এই করা আছে, সমাস করা আছে, এটা সমাসগত শব্দ। কুম্ভাবিভ এটা হচ্ছে সমাসগত শব্দ। তাই এখানে ওই যে আরেকটা ভেদ পেলাম না, তদ্ধিতের পর সমাসগত, সমাস ও গা, এইটা ওই কুম্ভাবিভ থাকায় এটা সমাস ও গা, মানে ওই সৌতির মধ্যে আরেকটা ভেদ পাচ্ছি, মানে তদ্ধিত গা পেলাম, সমাস ও গা পেলাম। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে ওই বাক্য, মানে এই পুরোটা তো মিলে ওই দুটো শ্লোক মিলিয়ে তো একটা বাক্য হচ্ছে, দুটো শ্লোক মিলিয়ে তো বাক্য, এই দুটো শ্লোকেই তো উপমা অলংকারে ছড়াছড়ি, মানে পূর্ণ উপমা সবগুলো, মানে সবগুলো নিয়ে যদি আমি ধরা হয় তো সবের মধ্যে তো ওই উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ, সামান্য ধর্ম বা সাধারণ ধর্ম আছে বিদ্যমান। তাই এটা বাক্য। হ্যাঁ, ইবো শব্দ যেটা বলছে, ইবো বলতে ওই এটা সাদৃশ্যবাচক শব্দের মধ্যেই ইনক্লুডেড। তো এইটাকে আমরা বাক্যগত ভেদও বলতে পারি। তার মানে আমি কি পেলাম, এই একটা উদাহরণের মধ্যে তদ্ধিত গা সৌতি পূর্ণ উপমা, সমাস গা সৌতি পূর্ণ উপমা, তারপর একটা হচ্ছে বাক্য গা সৌতি পূর্ণ উপমা, মানে তিনটে ভেদই পেয়ে গেলাম আমরা। মানে পূর্ণ উপমার যে সৌতি ভেদটা আছে তার এই সৌতির তিনটে আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনটে লক্ষণই দেখতে পাচ্ছি, তিনটে ভেদে। মানে তদ্ধিতগত ভেদ পাচ্ছি ওই যে বতি প্রত্যয় দিয়ে, আর এটা পাচ্ছি ওই কুম্ভাবিভ, এখানে সমাসগত পাচ্ছি, আবার ওই যথা শব্দের দ্বারা যথা তথা এই যে শব্দ, পুরো শব্দটা মানে পুরো কারিকাটা নিলেও আমরা এই বাক্যগত ভেদ পাচ্ছি। বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি পূর্ণ উপমাটা বুঝে গেলাম, মানে উপমা। এবার এই পূর্ণ উপমাটা বোঝা মানেই উপমা অলংকার তুমি বুঝে গেছো, বুঝতে পারলে? এবার উপমাটা কি কি থাকবে, উপমান থাকবে, উপমেয় থাকবে, সাধারণ ধর্ম থাকবে, সাদৃশ্যবাচক শব্দ থাকবে, এই চারটে থাকতে হবে, তাহলে আমি উপমা অলংকার বলতে পারি। এই উপমার মধ্যে পূর্ণ উপমা একটা ভেদ, মানে এই চারটে অঙ্গ বা এই চারটে কমন ফ্যাক্টর যতক্ষণ থাকবে ততক্ষণই তো আমি উপমা অলংকার বলতে পারবো তো? আর অসুবিধা হবে এই উপমা অলংকার, এই পূর্ণ উপমার দ্বারা উপমা অলংকার বুঝতে? হবে না। এবার যেটা আছে সেটা হচ্ছে তার আরেকটা ভেদ আমি আসছি, পূর্ণ আর লুপ্ত পেয়েছিলাম, লুপ্তটা জাস্ট বলছি দিয়ে এখানে সমাপ্ত করছি। এবার দেখো বিশ্বনাথ কবিরাজ মতে লুপ্ত উপমার লক্ষণ হচ্ছে লুপ্তা সামান্য ধর্মাদের, আচ্ছা এটা 100তে হবে, হ্যাঁ, সামান্য ধর্মাদের একস্য यदि বাদায়ঃ ত্রয়াণং বা অনুপাদানে সৌতি আর্থী, এটা সৌতি আর্থী, এটাকে সন্ধি করা আছে, সৌতি আর্থী সাপি পূর্ববৎ, যে সাপি পূর্ববৎ মানে পূর্বের ন্যায়, ওই যে পূর্ণ উপমা করলাম, তাই দেখো এখানে বলছে পূর্ণ উপমায় উপমেয়াদি চারটে, উপমান, উপমেয়, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ, এই চারটের উল্লেখ ছিল। এই চারটের মধ্যে যদি কোনো একটি বা দুটি বা তিনটির উল্লেখ না থাকে, তাই বলছি অনুল্লেখ থাকলেই সেটা লুপ্ত উপমা হবে। অর্থাৎ উপমেয় থাকবে, তার মধ্যে যদি উপমান না থাকে বা সাধারণ ধর্ম না থাকে বা সাদৃশ্যবাচক যদি শব্দ না থাকে, যে কোনো একটা থাকবে, মানে চারটের মধ্যে একটা হয়, একটা থাকবে, বাকি একটা লুপ্ত হতে পারে বা দুটো হতে পারে বা তিনটেও লুপ্ত হতে পারে। মানে চারটে যে আমরা কমন ফ্যাক্টর পেলাম, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম আর তোমার হচ্ছে সাদৃশ্যবাচক, এই চারটের মধ্যে যে কোনো একটা বা দুটো বা তিনটেই যদি লুপ্ত হয়ে যায় তবেই সেটাকে আমরা লুপ্ত উপমা বলবো। বোঝা গেল? চারটে ফ্যাক্টর থাকলে, মানে চারটে বিষয় যদি থাকে তাহলে সেটা পূর্ণ, আর চারটের মধ্যে যদি তিনটে, আমি একদম তিনটে ধরে নিলাম, তিনটে গেলেও
সেটা লুপ্ত, একটা যদি বাদ যায় সেটাও লুপ্ত, দুটোও যদি বাদ যায় সেটা হচ্ছে লুপ্ত। এইটা হচ্ছে জাস্ট বিষয়, মানে যে কোনো একটা লুপ্ত হলে পারে, মানে উল্লেখ না থাকলে সেটাই আমরা লুপ্ত উপমা হিসাবে কাউন্ট করব। বোঝা গেল? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? আমি আজকে আর এর উদাহরণ নিইনি, এর উদাহরণ আরো বিষয় কিছু অ্যাড করে আমি আবার পরের সপ্তাহে ক্লাস নিয়ে নেব। ঠিক আছে? আজকে এতটুকুই থাক, কারণ বিষয়টা অনেকটা বলা হয়েছে। তোমরা আগে বিষয়গুলো জাস্ট পানি নিয়ম থাকলে পানি নিয়ম দেখে উপমা কাকে বলে, উপমার লক্ষণটার পূর্ণ উপমাটা পড়ো, বা কারো কাছে সাহিত্য দর্পণ গ্রন্থ থাকলেও সেটাও করতে পারো। আর যদি মনে করো যে স্যার আপনি যে পিডিএফটা দেখে পড়ালেন, মানে যেটা আমি লিখেছি, সেটা যদি বলো যে এটাই জাস্ট এখন দেখবে পড়বে, আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে? আর পুরো পরে কমপ্লিট হলে পরে আমি তখন আবার ফুলটা দিয়ে দেবো। আচ্ছা, এটা আমি এখন আপাতত দিয়ে রাখি তোমরা বোঝার জন্য। তারপর তোমরা আবার যখন যতটা আরো অ্যাড হবে বা বিষয় আলোচনা হবে, কারণ এটা শুধু যা সাহিত্য দর্পণ মতে, তোমাদের এটা এখানে আমি আরো অ্যাড করব, কারণ কাব্য প্রকাশটা যেহেতু এমএ তে পাঠ্য আছে, হয়তো ফার্স্ট সেমিস্টারে না থাকলে সেকেন্ড সেমিস্টারে, তখন আবার সেই অলংকার বুঝতে হবে, তখন তোমাকে ওই মম্মটের মতে এই উপমা অলংকার বুঝতে হবে। তুমি যদি এই সাহিত্য দর্পণ বিশ্বনাথের মতটা যদি পড়ে থাকো বা পড়ে রাখো, তবে তোমার মম্মটটা বুঝতে অসুবিধা হবে না, কারণ মম্মটটা আগে, তারপর হচ্ছে তোমার বিশ্বনাথ। মানে বিশ্বনাথ একদম সায়েন্টিফিক ভাবে বলেছেন, যেমন আমরা পানিনির সূত্র পড়ি সায়েন্টিফিক ভাবে, সেরকম এই অলংকার গুলো সায়েন্টিফিক ভাবে বিশ্বনাথ আরো অন্যান্য আলংকারিকরা বলেছেন। মম্মট পড়বে তোমরা, মম্মটের বিষয় যখন আসবে তখন সেটা আলোচনা হবে। মম্মট সেই একই কথা বলবে, ওই সাধর্ম মানে হচ্ছে সাধর্ম থাকবে, মানে ওই সাধারণ ধর্ম এ থাকবে, তার মধ্যে ভেদ থাকবে, এরকম ভাবে বলবে। ওই তার লক্ষণটা হচ্ছে একদম ছোট স্পেসিফিক, কিন্তু ওর মধ্যে পুরো কথাটাই বলা থাকবে, মানে বুঝতে হবে। বলছে সাধর্ম উপমা ভেদে, সাধর্ম উপমা ভেদে, অর্থাৎ ভেদ থাকলেই এবং সাধর্ম হলেই সেটা উপমা অলংকার। জাস্ট এই একটা সূক্ষ্ম কথা বলেছেন, সেটা আমরা বিশ্বনাথের যখন কারিকা পড়ছি বা শ্লোকটা পড়ছি তখন আমরা বিষয়টা আরো ভালোভাবে জানতে পারছি। তো তোমাদের এতদিন কি ধারণা ছিল উপমা অলংকার সম্বন্ধে আমার জানা নেই, আর আজকে হয়তো কিছুটা হলেও 50% হলেও তোমাদের ধারণা আমি স্পষ্ট করতে পেরেছি, এটা আশা রাখছি আমি, তাই তো? হ্যাঁ স্যার। মানে অলংকার সম্বন্ধে একটা একদম অলংকারটা মনে হচ্ছে না একদম সহজ বিষয়? এতদিন জানি না তোমাদের সহজ লেগেছে বা কঠিন লেগেছে, সেটা বিষয় না। আমি আজকে ধরে নিচ্ছি আজকে যেটুকুটা বুঝলে তার ভিত্তিতে একদম সহজ। হ্যাঁ স্যার। যাক, আমার এটাই সার্থক, তোমরা বুঝতে পারলে আমি এতেই সার্থকতা, এতেই আমার সার্থকতা, বুঝলে তো? আর তোমরা বলবে যেটা, যে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে, যেটা অসুবিধা হবে সেটা বলবে। আর তোমরা বিষয় বলে রাখবে, এক এক করে আমি টপিক নিয়ে আলোচনা করছি হয়তো এখন অলংকার, আস্তে আস্তে এইভাবে। তোমাদের যদি কোনো কিছু ধারণা থাকে যে স্যার এই টপিক গুলো একটু আলোচনা করলে ভালো, সেটা আমাকে বলে রাখবে, আমি সময় মতো আস্তে আস্তে সাজিয়ে রাখবো। কারণ এগুলো বোঝাতে গেলে তোমাদের বলে রাখি, দাঁড়া আগে একটু